হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল স্টুডেন্ট। ওয়েলকাম টু বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা 40টা এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সামনে যেমন এনটিপিসি এক্সাম আছে, আন্ডার গ্র্যাজুয়েট, এসএসসি জিডি, এরকম পরীক্ষাগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লাসটি করলে তোমাদের 80 থেকে 90% কভার হয়ে যাবে জিকের দিক থেকে। ঠিক আছে, চলো আমরা কোশ্চেনের দিকে যাই। আর এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। আমাদের প্রতিদিন সকাল 8টা থেকে জিকে এমসিকিউ টাইপের আমরা কোশ্চেন আনি। ঠিক আছে, আর রবিবারে আমাদের স্পেশাল জিকে আছে। আর রাত 8টা থেকে আমাদের ফাউন্ডেশন জিওগ্রাফি, ফাউন্ডেশন ইংলিশ ক্লাস হচ্ছে। অবশ্যই তোমরা ক্লাসগুলো করো। আর আমাদের দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা আর 10টা থেকে আমাদের মক দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা পিডিএফের জন্য বা ওখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান দেওয়া হয়, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো আমরা ক্লাসে ফার্স্ট কোশ্চেনের দিকে যাচ্ছি। বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ মহি বাহাউদ্দিন ডাগর নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল? এই ওস্তাদ মহি বাহাউদ্দিন ডাগর তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তোমরা উত্তর করার চেষ্টা করো। 1 নম্বরের এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে তিনি রুদ্রবীণার সাথে যুক্ত ছিল, অপশান বি। ঠিক আছে, যদি বলি ইনি 2012 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায়। ঠিক আছে, 2012 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায়। আর যদি বলি রুদ্রবীণার সাথে আরও দু একজন যারা যুক্ত আছে তাদের নাম বলো। যেমন সন্দিক আলী খান, আসাদ আলী খান রুদ্রবীণার সাথে যুক্ত আছে। ঠিক আছে, যদি বলে বিনা, বিনা এখানে অপশানে নেই। যদি বলি বিনার সাথে কে কে যুক্ত যদি বলা হয়, বিনার সাথে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, ভি কুঞ্জিমণি। ঠিক আছে, নামগুলো মনে রাখবে। হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ আর ভি কুঞ্জিমণি যুক্ত বিনার সাথে। যদি আমরা সেতার বলি, সেতারের সাথে কে কে যুক্ত তোমার নাম বলে একটা গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় অনেকবার দিয়েছে। সেতারের সাথে আমাদের পণ্ডিত রবিশঙ্কর যুক্ত। ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর। আর যদি তবলা বলি, তবলার সাথে কে কে যুক্ত যদি বলা হয়, তবলার সাথে আল্লাহ রাখা খান, জাকির হোসেন। ঠিক আছে, এই দুটো আমি গুরুত্বপূর্ণ, মনে রাখবে তোমরা। চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কে গ্র্যামি ও অস্কার উভয় পুরস্কার পেয়েছিলেন? এই গ্র্যামি ও অস্কার উভয় পুরস্কার পেয়েছিলেন কে? গুলজার, অমিতাভ ভট্টাচার্য, জাভেদ আখতার না জগজিৎ সিং? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে গুলজার, দুয়েরে গুলজার। তিনি অস্কার পুরস্কার পেয়েছিল জয় হো গানটির জন্য, তুমি অস্কার পুরস্কার পেয়েছিল জয় হো গানটার জন্য। ঠিক আছে, আর যদি বলা হয় এই গুলজারের প্রকৃত নাম কি, মানে আসল নাম কি তার, তাহলে কি হবে? এই গুলজারের আসল নাম হচ্ছে সম্পূরণ সিং কালরা, সম্পূরণ সিং কালরা। ঠিক আছে, এই নামটা দেয়। এই গুলজারের প্রকৃত নাম হচ্ছে সম্পূরণ সিং কালরা। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যশৈলীগুলির মধ্যে কোনটি ভগবান জগন্নাথ পূজার সঙ্গে সম্পর্কিত? ভগবান জগন্নাথ পূজার সাথে সম্পর্কিত কোন নৃত্যশৈলী? সাত্রিয়া, ভারতনাট্যম, ওড়িশা না কত্থক? উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান সি, ওড়িশা আমাদের ওড়িশায় দেখা যায়, ওড়িশা রাজ্যে দেখা যায়। ঠিক আছে, আর যদি ভারতনাট্যম কোথায়? ভারতনাট্যম তামিলনাড়ুতে দেখা যায় ভারতনাট্যম। ঠিক আছে, আর যদি বলি কুচিপুড়ি কোথায় দেখা যায়? পরীক্ষা অনেকবার দিয়েছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে দেখা যায়। তাহলে কুচিপুড়ির সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর জন্য এই নৃত্যশৈলী যুক্ত। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ আর বিষ্ণুর জন্য এই নৃত্যশৈলী যুক্ত, কুচিপুড়ি নৃত্য। চলো নেক্সট কোশ্চেনে যাই। পদ্ম পুরস্কার বিজয়ী সুধা সিং নিম্নলিখিত কোন ক্ষেত্রের একজন খেলোয়াড়? এই পদ্ম পুরস্কার তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? মানে সুধা সিং, পদ্ম পুরস্কার বিজয়ী সুধা সিং তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? শুটিং, সাঁতার কাটা, অ্যাথলেটিক্স না টেবিল টেনিস? শুটিং, সাঁতার, অ্যাথলেটিক্স না টেবিল টেনিস? তোমরা উত্তর করো 4 কোশ্চেনের। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে 4 সি, তিনি অ্যাথলেটিক্সের সাথে মানে যুক্ত। ঠিক আছে, যদি বলা হয় তিনি 2021 সালে তিনি পদ্ম পুরস্কার পেয়েছিল, 2021 সালে। আর তিনি 2010 সালে গোল্ড পেয়েছিল, মানে আমাদের এশিয়ান গেমসে তিনি সোনা জেতেন, এশিয়ান গেমসে। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন বাদ্যযন্ত্রটি নন্দিনী ও রাগিনী শঙ্কর বাজান? এই নন্দিনী ও রাগিনী শঙ্কর বাজান মানে কোন যন্ত্র, কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এই নন্দিনী ও রাগিনী? মৃদঙ্গম, বীণা, সেতার না বেহালা? 5 নম্বরের কোশ্চেনে তোমরা উত্তর করো। এর উত্তর হবে ডি, বেহালা, তিনি বেহালার সাথে সম্পর্কিত। আর মৃদঙ্গম, এই মৃদঙ্গমটা কী তাহলে? এটি দক্ষিণ ভারতের একটি বাদ্যযন্ত্র। ঠিক আছে, দক্ষিণ ভারতের একটি বাদ্যযন্ত্র মৃদঙ্গম। তাহলে এর সাথে যুক্ত ব্যক্তিরা নাম বলো তোমরা, দু একটা যদি জানো তোমরা। যেমন হচ্ছে উমায়ালপুরাম। ঠিক আছে, এই মৃদঙ্গমের সাথে হচ্ছে উমায়ালপুরাম আর কে শিবরামান। পরীক্ষা অনেকবার দিয়েছে, কে শিবরামান আর উমায়ালপুরাম। চলো পরবর্তী কোশ্চেনে যাই।
নৃত্যশিল্পী জুটি কমলিনা ও নলিনী আস্থানা 2022 সালে পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। তারা কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? তারা নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? কুচিপুড়ি, মণিপুরি, কত্থক না ভারতনাট্যম? 6 নম্বর কোশ্চেনের উত্তর করো। আর অবশ্যই তোমরা পিডিএফের জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের। এটার উত্তর হবে সি, কত্থক। তারা কত্থকের সাথে যুক্ত। ঠিক আছে, যে কত্থকের সাথে যদি বলি আরও মানে বিভিন্ন ব্যক্তি যারা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় দিয়েছে তাদের কী কী হবে, যেমন কত্থকের সাথে আমাদের বীর্য মহারাজ, লাচু মহারাজ, সীতারা দেবী, ঠিক আছে, কত্থকের সাথে যুক্ত। এগুলো নামগুলো মনে রাখবে, ঠিক আছে, বীর্য মহারাজ, লাচু মহারাজ, সীতারা দেবী, তোমরা নোট করো এগুলো। আর যদি বলে কুচিপুড়ি, কুচিপুড়ির সাথে কে কে যুক্ত যদি বলে কুচিপুড়ির সাথে যুক্ত আমাদের হচ্ছে রাজা রেড্ডি, রাধা রেড্ডি, দীপিকা রেড্ডি, যামিনী রেড্ডি, কৃষ্ণামূর্তি, যামিনী কৃষ্ণামূর্তি, ঠিক আছে। এই কুচিপুড়ির সাথে যুক্ত রাজা রেড্ডি, রাধা রেড্ডি, দীপিকা রেড্ডি, যামিনী রেড্ডি, যামিনী কৃষ্ণামূর্তি, ঠিক আছে, নামগুলো মনে রাখবে। আর মণিপুরি অপশন আছে, তাহলে মণিপুরির সাথে কে কে যুক্ত? মণিপুরির সাথে দুটো নাম মনে রাখবে তোমরা, গুরু বিপিন সিং আর হচ্ছে জাভিরি বোনস, ঠিক আছে, জাভিরি বোনস। আর যদি বলা হয় আমাদের ভারতনাট্যমের সাথে কে কে যুক্ত? ভারতনাট্যমের সাথে আমাদের যামিনী কৃষ্ণামূর্তি, মৃণালী সারাভাই, সোনাল মানসিং আর রুক্মিণী দেবী। এই সোনাল মানসিংটা পরীক্ষা অনেকবার দিয়েছে, সোনাল মানসিং নামটা মনে রাখবে। আর মৃণালী সারাভাই ভারতনাট্যমের সাথে যুক্ত, ঠিক আছে, ভারতনাট্যমের সাথে যুক্ত। চলো পরবর্তী কোশ্চেনে যাই। তেলেঙ্গানায় নিম্নলিখিত ধর্মীয় উৎসবগুলির মধ্যে কোনটি পিরলা পান্ডুগা নামে পরিচিত? এই পিরলা পান্ডুগা নামে পরিচিত কোন উৎসব? নওরোজ, মহরম, বড়দিন না ঈদ? তোমরা উত্তর করার চেষ্টা করো 7 নম্বর কোশ্চেনের। এর উত্তর হবে অপশন বি, মহরম, ঠিক আছে, এই মহরম নামে পরিচিত। আর যদি বলা এই নওরোজ এটি কি? এই নওরোজ হচ্ছে পারস্য বা ইরানি নববর্ষ, ঠিক আছে, এই পারস্য বা ইরানি নববর্ষ নওরোজ। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেবদাস স্মৃতি পন্থী নৃত্য পুরস্কার কোন রাজ্যের সাথে সম্পর্কিত? দেবদাস স্মৃতি পন্থী নৃত্য পুরস্কার কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ঝাড়খণ্ড, রাজস্থান, বিহার না ছত্তিশগড়? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কী হবে? তোমরা উত্তর করার চেষ্টা করো 8 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে ছত্তিশগড়। দেবদাস স্মৃতি পন্থী নৃত্য আমাদের ছত্তিশগড় রাজ্যের সাথে সম্পর্কিত। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিত কোন মামলাগুলিতে ভারতের সর্বোচ্চ আদালত সংবিধানের মৌলিক কাঠামো মতবাদটি ঘোষণা করেছিলেন? কোন মামলাতে? কেশবানন্দ ভারতী মামলা, গোলকনাথ মামলা, মিনার্ভা মিলস মামলা না শরণ সিং মামলা? তো 9 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে 9 এ, কেশবানন্দ ভারতী মামলা 1973, ঠিক আছে, 1973। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা কার কাছে আছে? আমাদের মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা কার আছে? লোকসভা, রাজ্যসভা, সংসদ না সুপ্রিম কোর্ট? 10 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা। এটা সংসদের আছে আমাদের, ঠিক আছে, মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা আমাদের সংসদের আছে। তাহলে কত নম্বর ধারায় বলা হয়েছে এটা 368 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে, 368 নম্বর ধারায় বলা আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতীয় সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে কোন অধিকারটি অন্তর্ভুক্ত রয়েছে? এই 19 নম্বর অনুচ্ছেদটি কোন অধিকারটি অন্তর্ভুক্ত রয়েছে? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান বি, বাক ও মতামত স্বাধীনতার অধিকার, ঠিক আছে, এটা 19-এর 1-এ দেখা যায়। 19-এর 1 নম্বরে আছে। যদি বলে 19-এর 2 নম্বরে কী আছে? 19-এর 2 নম্বরে আমাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ। আমাদের 19-এ আমাদের 6টি বাক স্বাধীনতার ক্ষমতার কথা বলা হয়েছে, 6টি, ঠিক আছে। 1-এ আমাদের বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার আছে। 2-এ আমাদের হচ্ছে গিয়ে শান্তিপূর্ণ সমাবেশ। 3-এ যদি বলা হয় 3-এ হচ্ছে সমিতি বা সংগঠনের অধিকার, ঠিক আছে, 3-এ আমাদের সমিতি ও সংগঠনের অধিকার। যদি 4-এ বলা হয়, 4-এ কী আছে? 4-এ ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার কথা বলা আছে, মানে ভারতের আমরা যে কোনো জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আর 5 নম্বরে বলা হয়েছে ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে মানে আমরা বসবাস করতে পারি, ভারতের ভূখণ্ডে যে কোনো জায়গায় আমরা বসবাস করতে পারি। আর 6-এ বলা হয়েছে মানে যে কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি, ঠিক আছে, যে কোনো ব্যবসা বাণিজ্য করার আমাদের অধিকার আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। মুঘল সাম্রাজ্যের ভূমি রাজস্ব ব্যবস্থার প্রেক্ষাপটে কোন শব্দটি একটি স্থির বিষয় ছিল? বানঝাড়, পোলাজ, হাসিল না জামা? তোমরা উত্তর করার চেষ্টা করো 12 নম্বর কোশ্চেনের। এর উত্তর 12 ডি, জামা, ঠিক আছে। এটি কি? এটি একটি জাপ্তি প্রথা, একে জাপ্তি প্রথাও বলা হয়, ঠিক আছে, জামাকে জাপ্তি প্রথাও বলা হয়। যদি বলি জাপ্তি প্রথা কে চালু করেছিল? জাপ্তি প্রথা আমাদের রাজা টোডরমল চালু করেছিল, ঠিক আছে, রাজা টোডরমল। এটা আকবরের নবরত্নের মধ্যে একজন আছে, রাজা টোডরমল, ঠিক আছে, ইনি অর্থমন্ত্রী ছিলেন। এই রাজা টোডরমল ইনি অর্থমন্ত্রী ছিলেন। চলো নেক্সট কোশ্চেনে যাই।
মুঘল আমলে বার্ষিক চাষযোগ্য জমির জন্য কোন পরিভাষাটি ব্যবহৃত হতো? মুঘল আমলে বার্ষিক চাষযোগ্য জমির জন্য কোন পরিভাষাটি ব্যবহৃত হতো? পোলাচ, পরিটি, চাচার না ঝাঞ্ঝার? এটা ঝাঞ্ঝার হবে। উত্তর করার চেষ্টা করো তোমরা। এটার উত্তর হবে 13 পোলাচ। ঠিক আছে, আমাদের এই মানে আমাদের জাপ্তি প্রথা, এই জাপ্তি প্রথা আমাদের 4 ভাগে ভাগ হয়েছিল, বা ভূমি ভূমি ব্যবস্থা আমাদের 4 ভাগে ভাগ হয়েছিল। পোলাজ একটা, এই পরিটি, চাচার আর ঝাঞ্ঝার। ঠিক আছে, এই 4 ভাগকেই বলা হতো জাপ্তি প্রথা ভূমি নিয়ে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আকবরনামা এটি কোন অংশে পরিচিত? এই আকবরনামা এই অংশটি পরিচিত কোন মানে কোন পাঠে রয়েছে এই আকবরনামা? প্রথম, তৃতীয়, চতুর্থী না কোনোটিই নয়? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান বি, তৃতীয়। ঠিক আছে, থার্ড পার্ট। যদি বলে আমাদের আকবরনামা, আকবরনামা আমাদের 3টি পার্টে লেখা হয়েছে। ঠিক আছে, আকবরনামা আমাদের 3টি পার্টে লেখা হয়েছে, 3টি পার্টে আমাদের আকবরনামা লেখা আছে। প্রথমে যদি বলা হয় প্রথম পার্টে কী আছে, প্রথম পার্টে আছে আকবরের হচ্ছে গিয়ে পূর্বজদের কাহিনী। ঠিক আছে, পূর্বপুরুষদের কাহিনী। ঠিক আছে, প্রথম পার্টে রয়েছে। দ্বিতীয় পার্টে কী আছে যদি বলা হয়, দ্বিতীয় পার্টে আছে আকবরের শাসনকাল, আকবরের শাসনকাল সম্বন্ধে বলা আছে দ্বিতীয় পার্টে। আর তৃতীয় পার্টে কী বলা আছে, তৃতীয় পার্টে আছে আইনি আকবরী। ঠিক আছে, আর আকবরের নীতি, রীতিনীতি, সাংস্কৃতিক এসব বলা আছে। ঠিক আছে, এগুলো মাথায় রেখো। আর যদি বলা হয় এই হচ্ছে আইনে আকবরী, এই আইনে আকবরটি হচ্ছে গিয়ে কে ইংলিশে অনুবাদ করেছিল, তাহলে কী হবে? আমাদের এই আইনে আকবরটি এটি ইংলিশে অনুবাদ করেছিল হেনরি বেভারেজ। ঠিক আছে, নামটা মনে রাখো, হেনরি বেভারেজ। চলো নেক্সট কোশ্চেন। বাবর কি নামক একটি যুদ্ধ কৌশল প্রবর্তন করেছিলেন যা শত্রুকে চারিদিক থেকে ঘিরে ফেলার জন্য সেনাবাহিনীকে বিভিন্ন দলে বিভক্ত করা হলো? মানে সেনাবাহিনীকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছিল। কোন এটাকে কোন যুদ্ধ কৌশল বলা হয়? চারহ, খুমস, তুলুকমা না আরবা? তোমরা 15 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান সি, তুলুকমা। ঠিক আছে, তুলুকমা কৌশল বলা হয় একে। যদি বলা হয় আরবা, এই আরবা কৌশলটি কি? আরবা এবার কামান ব্যবহারের পদ্ধতি, এটি এই আরবা এটি কামান ব্যবহারের পদ্ধতি। ঠিক আছে, কামান ব্যবহারের পদ্ধতি আরবা, মাথায় রেখো তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। বাবর পশ্চিম দিক থেকে প্রথমবারের মতো কোথা দিয়ে ভারতে প্রবেশ করেছিল? এই বাবর পশ্চিম দিক থেকে প্রথমবারের মতো কোথা দিয়ে ভারতে প্রবেশ করেছিল? কাশ্মীর, সিন্ধু, পাঞ্জাব না রাজস্থান? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান সি, পাঞ্জাব। তিনি পাঞ্জাব দিয়ে ভারতে প্রথম প্রবেশ করেছিল। যদি বলা হয় বাবরের জন্ম কত সালে? তোমরা উত্তর করার চেষ্টা করো, জানা থাকবে। বাবরের জন্ম 1483 সালে, 1483 সালে। আর বাবরের বাবার নাম যদি বলা হয়, বাবরের বাবার নাম কী ছিল? বাবরের বাবার নাম ছিল ওমর শেখ মির্জা। ঠিক আছে, বাবর হচ্ছে পিতার দিক থেকে তার বংশধর হচ্ছে তৈমুংলংয়ের বংশধর পিতার দিক থেকে। আর মাতার দিক থেকে যদি বলা হয়, মাতার দিক থেকে তিনি চেঙ্গিস খানের বংশধর। ঠিক আছে, যদি বলে বাবর সমরখন্দ কবে জয় করেছিল? বাবর সমরখন্দ জয় করেছিল 1457 সালে, ডেটটা মাথায় রেখো, 1457 সালে। ঠিক আছে, আর যদি বলা হয় বাবরের সমাধি কোথায়? তোমরা বলো তোমরা, এটা পরীক্ষা অনেকবার দিয়েছে যে বাবরের সমাধি কোথায় অবস্থিত। বাবরের সমাধি প্রথমে আমাদের আরামবাগে ছিল। ঠিক আছে, আগ্রায়, যেটা আরামবাগে ছিল প্রথমে, উত্তরপ্রদেশের আরামবাগে। আর পরে এটা এই আরামবাগ থেকে কাবুলে নিয়ে যাওয়া হয়, কাবুল আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, মাথায় রেখো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। ইউনিএফসিসিসি নিম্নলিখিত কোন সভাগুলোর ফলস্বরূপ গঠিত হয়েছিল? এই জাতীয় সংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো সম্মেলন এটি কোন সভাগুলোর ফলস্বরূপ গঠিত হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল, স্টকহোম সম্মেলন, রিও শীর্ষ সম্মেলন না কিয়োটো প্রোটোকল? তোমরা উত্তর করার চেষ্টা করো 17 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে অপশান সি, রিও শীর্ষ সম্মেলন। ঠিক আছে, এটি আমাদের 1992 সালে 1992 সালের ব্রাজিলের রিও ডি জেনিয়াতে অবস্থিত হয়েছিল, মানে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 1992 সালে ব্রাজিলে হচ্ছে রিও ডি জেনিরো, এটি এখানে অনুষ্ঠিত হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। ইকোসিস্টেম শব্দটি কে উদ্ভাবন করেন? ইকোসিস্টেম শব্দটি কে প্রথম উদ্বোধন করেন? আইনস্টাইন, এইজি টান্সলে, ম্যাকিনটন না কোনোটিই নয়? তোমরা এটার উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর অপশান বি, এইজি টান্সলে। ঠিক আছে, তিনি 1935 সালে এই শব্দটি প্রবর্তন করেন, ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন। ঠিক আছে, 1935 সালে, ডেটটা মাথায় রেখো। আর আইনস্টাইন হচ্ছে আমাদের পদার্থবিদ্যার জন্য মানে বিখ্যাত, আইনস্টাইন। চলো নেক্সট কোশ্চেন। প্রজেক্ট টাইগার কবে চালু করা হয়? প্রজেক্ট টাইগার মানে বাঘের সংরক্ষণের জন্য এই প্রজেক্টটি কবে চালু করা হয়? 1973, 1975, 1976 না 1977? 19 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে 1973, অপশান নিয়ে। ঠিক আছে, 1973 1 এপ্রিল, এপ্রিলের 1 তারিখে, 1 এপ্রিল। ঠিক আছে, আর যদি বলা আমাদের টাইগার ম্যান, আমাদের ভারতের টাইগার ম্যান কাকে বলা হয় তাহলে কী হবে? ভারতের টাইগার ম্যান বলা হয় কৈলাস সানখালাকে। ঠিক
ঠিক আছে, নামটা মনে রাখো, কৈলাস সানখালা। আর এটি হচ্ছে জাতীয়, এটা আমাদের ইন্দিরা গান্ধীর সময় চালু হয়েছিল। ঠিক আছে, এই প্রজেক্ট টাইগারটা এটা আমাদের ইন্দিরা গান্ধীর সময় চালু হয়েছিল, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়। যদি বলা হয় গির প্রজেক্ট, এটা টাইগার প্রজেক্ট হয়েছে গির প্রজেক্ট। গির প্রজেক্ট কিসের জন্য চালু করা হয়েছিল? আমাদের সিংহকে, মানে সিংহদের সংরক্ষণের জন্য গির প্রজেক্টটা চালু হয়েছিল। ঠিক আছে, গির প্রজেক্ট কবে চালু করা হয়েছিল যদি বলা হয়? গির প্রজেক্ট 1972 সালে, 1972 সালে। যদি বলা হয় কচ্ছপ প্রজেক্ট, কচ্ছপ প্রজেক্ট কবে চালু করা হয়েছিল? 1975 সালে, কচ্ছপ প্রজেক্ট। ঠিক আছে, যদি বলা হয় গন্ডার প্রজেক্ট, এটা পরীক্ষায় দেয়, গন্ডার প্রজেক্ট মাথায় রেখো, 1987 সালে, গন্ডার প্রজেক্ট 1987 সালে। যদি বলে আমাদের হাতি প্রজেক্ট, হাতি এলিফ্যান্ট সংরক্ষণ, এটা 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 কবে চালু করা হয়েছিল? এটি 1992 সালে। ঠিক আছে, আর যদি বলে ডলফিন প্রজেক্ট, এটাও রিসেন্ট আমাদের 2021 সালে। ঠিক আছে, ডলফিন প্রজেক্ট বলা হয় 2021 সালে চালু করা হয় ডলফিন প্রজেক্ট। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে যাই। কোলার স্বর্ণক্ষেত্র কোথায় অবস্থিত? কোলার স্বর্ণক্ষেত্র কোথায় অবস্থিত, বা কোলার গোল্ডফিল্ড কেজিএফ, এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু না কর্ণাটক? তোমরা অনেকেই জানো এটার উত্তর। এটার উত্তর হবে অপশান ডি, কর্ণাটকে। কোলার গোল্ডফিল্ড কর্ণাটকে অবস্থিত। যদি বলে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কী অবস্থিত? অন্ধ্রপ্রদেশে আমাদের রামগিরি খনি অবস্থিত, অন্ধ্রপ্রদেশে। আর পান্না, পান্না এটা মধ্যপ্রদেশে হীরের জন্য বিখ্যাত, পান্না, পান্না খনি মধ্যপ্রদেশে অবস্থিত, এমপি, হীরের জন্য বিখ্যাত, হিরে, হিরে খনি, হিরে। চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি নাম পরিবর্তন করে কান্দালা বন্দরের নতুন নাম কি রাখা হয়েছে? এই কান্দালা বন্দরটির নতুন নাম কি রাখা হয়েছে? জওহরলাল নেহরু বন্দর, নিউ গুজরাট বন্দর, দীনদয়াল পোর্ট ট্রাস্ট না কোচি বন্দর? 21 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা। আর অবশ্যই পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এটার উত্তর কী হবে? এর উত্তর হবে অপশান সি, দীনদয়াল বন্দর। ঠিক আছে, এটি 2017 সালে পরিবর্তন করা হয়েছিল, এর নাম 2017 সালে নাম পরিবর্তন করা হয়েছিল। আমাদের ভারতে যদি বলি, আমাদের ভারতে বড় বন্দর কটি আছে? আমাদের ভারতে বড় বন্দর কটি আছে? আমাদের ভারতে বড় বন্দর আছে হচ্ছে আমাদের 13টি, 13টি আমাদের ভারতে বড় বন্দর আছে। আমাদের ওয়েস্টে আছে 6টি, আর ইস্টে আছে আমাদের, মানে এই সাইড করে, যেটা আমাদের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই সাইডে আছে আমাদের 7টি। ঠিক আছে, এটা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতে পণ্য ও পরিষেবা কর, মানে জিএসটি কোন অর্থমন্ত্রী দ্বারা চালু করা হয়েছিল? যখন জিএসটি চালু করা হয়েছিল তখন আমাদের অর্থমন্ত্রী কে ছিল? ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন উত্তর করো। অরুণ জেটলি, মনমোহন সিং, প্রণব মুখার্জি না নরেন্দ্র মোদী? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান এ, অরুণ জেটলি। ঠিক আছে, এটি কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছিল যদি বলা হয়? এটি 101তম, 2016 সালে চালু হয়েছিল, 101তম সংশোধনী 2016 সালে। ঠিক আছে, যদি বলা হয় তখন আমাদের স্লোগান কী ছিল? জিএসটির স্লোগান কী ছিল? জিএসটির স্লোগান ছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ঠিক আছে, যদি বলা হয় আমাদের জিএসটি, এর জিএসটি কয় প্রকারের জিএসটি? আমাদের 4 প্রকারের জিএসটি। একটা আছে 5%, একটা আছে 12%, একটা 18%, আর একটা 28%। ঠিক আছে, ক্লিয়ার? যদি বলে প্রথম কোন রাজ্যে আমাদের চালু হয়েছিল? ভারতে প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? ভারতে প্রথম যদি বলে আসাম রাজ্যে চালু হয়েছিল প্রথম। ঠিক আছে, আর জিএসটি কাউন্সিল গঠন করা হয়েছিল আমাদের সদস্যগত, যদি বলা হয় এই জিএসটির সদস্যগত, জিএসটি কাউন্সিলের সদস্য হচ্ছে 33। ঠিক আছে, 31 + 2, এই দুটি আমাদের কেন্দ্র থেকে। ঠিক আছে, আর 31 আমাদের রাজ্য থেকে। ঠিক আছে, 31 রাজ্য আর দুটো হচ্ছে কেন্দ্র থেকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোথা থেকে উদ্ভূত করা হয়েছে? এই ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র না জার্মানি? তোমরা 23 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটার উত্তর হবে অপশান এ, রাশিয়া। ঠিক আছে, রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। আর আমাদের জওহরলাল নেহরু মডেলের, না না সরি ভুল বলছি, এটি আমাদের যদি বলে প্রথম পঞ্চবার্ষিকী কবে, কত সালে হয়েছিল? প্রথম হয়েছিল 1951 থেকে 1956। কোন মডেলের ভিত্তিতে গঠিত হয়েছিল যদি বলা হয়? হ্যারাড ডোমার মডেলের উপর ভিত্তিতে গঠিত হয়েছিল। ঠিক আছে, প্রথমটা আমাদের কৃষির উপরে জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী আমাদের কৃষির উপরে জোর দেওয়া হয়েছিল। যদি দ্বিতীয় আমাদের কত সালে চালু হয়েছিল? দ্বিতীয় 1956, আর তার সাথে তোমরা 6 যোগ করে নাও। ঠিক আছে, 61-র দিকে, 56 থেকে 61। ঠিক আছে, যদি বলা হয় দ্বিতীয় কোন মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল তোমরা বলো? দ্বিতীয় হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। ঠিক আছে, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী আমরা হচ্ছে গিয়ে মিশ্র অর্থনীতিও বলা হয়। ঠিক আছে, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী মিশ্র অর্থনীতিও বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
নিচের কোনটি চারটের মধ্যে সার্চ ইঞ্জিন নয়? গুগল, ইন্ডেক্স, জিমেল না বিং? তোমরা এটার উত্তর করার চেষ্টা করো, অনেকেই পারবে তোমরা এটা। আমাদের সার্চ ইঞ্জিন নয় জিমেল। জিমেলে আমরা সার্চ করতে পারি না, যেমন গুগলে, ইন্ডেক্সে, বিং, এটু একটা সার্চ করার মানে অ্যাপ, আমরা এগুলোতে সার্চ করতে পারি। গুগল কে মানে আমাদের চালু করেছিল যদি বলা হয়? গুগলটা কে চালু করেছিল? গুগলটা লেরি পেজ, ঠিক আছে, লেরি পেজ চালু করেছিল 1998 সালে, 1998 সালে। আর জিমেলটা তাহলে কে প্রতিষ্ঠা করেছিল? পল বুচেট। আর যদি বলা ইমেলটা কে হবে? ইমেল রে টেমলিনসন, নামটা মনে রাখো। ইমেলের হচ্ছে রে টেমলিনসন, পরীক্ষায় দেয় এগুলো, ঠিক আছে। জিমেল হচ্ছে পল বুচেট, আর ইমেলের হচ্ছে রে টমলিনসন বা টেমলিনসন। চলো পরবর্তী কোশ্চেন। 2022 সালের ডিসেম্বরের নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি হয়েছেন? 2022 সালের ডিসেম্বর মাসে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি হয়েছেন কে? তোমরা উত্তর করো। সাইনা নেহওয়াল, মেরি কম, পিটি ঊষা না কুঞ্জরানী দেবী? 25 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে? এর উত্তর অপশান সি, পিটি ঊষা, ঠিক আছে। যদি বলা হয় তখন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি হয়েছিল পিটি ঊষা, তার কোনো বিরোধী ছিল না, এই পিটি ঊষার তখন কোনো বিরোধী ছিল না। যদি বলে আমাদের ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইওএ আমি লিখছি, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এর হচ্ছে প্রতিষ্ঠা কবে হয়েছিল যদি বলা হয়? এর প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে, 1927 সালের প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। এর হেডকোয়ার্টার যদি বলা হয়, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে, ঠিক আছে, নিউ দিল্লিতে অবস্থিত। যদি বলে প্রথম অধ্যক্ষকে, প্রথম সভাপতি যদি বলে প্রথম সভাপতিকে, প্রথম সভাপতি হচ্ছে দোরাবজি টাটা, নামটা মনে রাখো। প্রথম সভাপতি হচ্ছে দোরাবজি টাটা। যদি বলা হয় প্রথম সচিব বা সেক্রেটারি, তাহলে কে হবে? প্রথম সেক্রেটারি হবে এজি নাহরান, ঠিক আছে, নামটা মনে রাখো, এজি নাহরান, প্রথম সচিব বা সেক্রেটারি। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিতগুলি বছরগুলির মধ্যে কোনটিতে ভারতীয় দল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? ওডিআই জিতেছিল কবে? ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কবে জিতেছিল ভারত? 2019, 2007, 2015 না 2011? তোমরা 26 নম্বর কোশ্চেনের উত্তর করো তাড়াতাড়ি। এর উত্তর অপশান ডি, 2011। তখন যদি বলা হয় আমাদের ভারতের ক্যাপ্টেন কে ছিল? আমাদের ভারতের ক্যাপ্টেন ছিল থালা, মানে ধোনি, ঠিক আছে। মানে কাদের সাথে হয়েছিল? ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার সাথে হয়েছিল, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, ঠিক আছে। যদি বলে আমাদের 1983 সালে, আমাদের 1983 সালেও আমরা কাপ পেয়েছি। 1983 সালে মানে আমাদের বিরোধী দল কে ছিল? 1983 সালে কাদের সাথে হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ, কপিল দেবের নেতৃত্বে হয়েছিল, ঠিক আছে। 1983-তে কপিল দেবের নেতৃত্বে হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ভীমসেন যোশী নিম্নলিখিত কোন ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন? এই ভীমসেন যোশী তিনি কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? আগ্রা ঘরানা, রামপুর সহস্রবান ঘরানা, গোয়ালিয়র ঘরানা না কিরানা ঘরানা? তোমার 27 নম্বর কোশ্চেনের উত্তর করো। এর উত্তর হবে অপশান ডি, কিরানা ঘরানা। তিনি কিরানা ঘরানার সাথে যুক্ত ছিল, ঠিক আছে। তিনি আমাদের কি ভীমসেন যোশী যদি বলি তিনি কবে ভারতরত্ন পেয়েছিল? তিনি 2009 সালে ভারতরত্ন পেয়েছিল। নামটা মানে ডেটটা মাথায় রাখো, 2009 সালে তিনি ভারতরত্ন পেয়েছিল, ঠিক আছে। যদি বলে আগ্রা ঘরানা, এই আগ্রা ঘরানার সাথে কে যুক্ত? একটা গুরুত্বপূর্ণ নাম বলো তোমরা। আগ্রা ঘরানার সাথে যুক্ত আমাদের সুজন খা, আগ্রা ঘরানার সাথে যুক্ত। যদি বলে রামপুর সহস্রবান ঘরানা, এই রামপুর সহস্রবান ঘরানার সাথে কে যুক্ত? ইনায়েত হোসেন খান, ঠিক আছে, ইনায়েত হোসেন খান, নামটা মাথায় রেখো তোমরা, ঠিক আছে। রামপুর ঘরানার সাথে ইনায়েত হোসেন খান যুক্ত। চলো নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম চন্দ্রযান 1 শ্রীহরিকোটা থেকে কবে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল? তোমরা উত্তর করার চেষ্টা করো 28 নম্বর কোশ্চেনের। এর উত্তর হবে 22 অক্টোবর 2008 সালে, ঠিক আছে। যদি বলে কোন স্পেস সেন্টার থেকে, তাহলে কী হবে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, ঠিক আছে। যদি বলে আমাদের চন্দ্রযান 2 আমাদের কবে লঞ্চ করা হয়? চন্দ্রযান 2 আমাদের 22শে জুলাই 2019 সালে। যদি বলে আমাদের চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয় বা উৎক্ষেপণ করা হয়? 14 জুলাই 2023, ডেটটা মানে মনে রেখো, 14 জুলাই 2023 সালে, ঠিক আছে। সেকেন্ডটা 2019 আর হচ্ছে গিয়ে থার্ডটা 2023 সালে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিম্নলিখিতগুলি দেশগুলির মধ্যে কোনটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি? এই চারটির মধ্যে কোনটি অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেননি? উত্তর করার চেষ্টা করো তোমরা। এর উত্তর হবে 29-এর বি দাগ, ভারত।
ভারত চুক্তিতে স্বাক্ষর করেনি। যদি বলে এই চুক্তি কবে হয়েছিল তাহলে কী হবে? এই চুক্তিটি কবে হয়েছিল? এই চুক্তিটি হয়েছিল 1 জুলাই 1968। 1 জুলাই 1968 সালে হয়েছিল। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। 2006 সালে জাতীয় সংঘ মানবাধিকার কমিশনের নাম পরিবর্তন করে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাখা হয়েছিল? এই 2006 সালে জাতীয় সংঘ মানবাধিকার কমিশনের নাম পরিবর্তন করে কোনটি রাখা হয়েছিল? তোমরা উত্তর করো 30 নম্বর কোশ্চেনের। এটার উত্তর হবে অপশান এ, হিউম্যান রাইট কাউন্সিল। ঠিক আছে, হিউম্যান রাইট কাউন্সিল। যদি বলে সদর দপ্তর, এই সদর দপ্তর কোথায় অবস্থিত? এই সদর দপ্তর আমাদের জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, এই সদর দপ্তর আমাদের জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। যদি বলে সদস্য দেশ কটি, তাহলে কী হবে? এই সদস্য দেশ হচ্ছে 48টি। মাথায় রেখো, এই সদস্য দেশ হচ্ছে 48টি। চলো 31 নম্বর কোশ্চেনের দিকে যাওয়া যায়। ভারতের সংবিধানের 48-এর এ অনুচ্ছেদ রাজ্যগুলিকে নিম্নলিখিত কোন বিষয়গুলির সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার নির্দেশ দেয়? 48-এর ক বা 48-এর এ অনুচ্ছেদগুলিতে কোন বিষয়গুলির সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার নির্দেশ দেয়? শিক্ষা, পরিবেশ, ব্যবসা না খনিজ সম্পদ? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কী হবে 31 নম্বর কোশ্চেনের? এটার উত্তর হবে অপশান বি, পরিবেশ। ঠিক আছে, 48-এর এ আমাদের পরিবেশের সাথে সম্পর্কিত। যদি বলে কোন অনুচ্ছেদের মাধ্যমে যুক্ত হয়েছে, কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল, তাহলে কী হবে? এটা আমাদের হচ্ছে 42তম সংশোধনী। 42তম সংশোধনী 1976 সালে আমাদের মানে সংবিধানে যুক্ত হয়েছিল। ঠিক আছে, যদি বলি আমরা এই হচ্ছে কি আমাদের 48 নম্বর অনুচ্ছেদে কী আছে? 48 নম্বর অনুচ্ছেদে আমাদের কৃষি ও পশুপালনের সাথে যুক্ত। 48 নম্বর অনুচ্ছেদ। যদি বলে 49 নম্বর অনুচ্ছেদটা আমাদের কৃষির সাথে সম্পর্কিত। 49 নম্বর অনুচ্ছেদ হচ্ছে স্মৃতিসৌধ সংরক্ষণ, মনুমেন্ট। ঠিক আছে, আমাদের ন্যাশনাল যেগুলো মানে স্মৃতিসৌধ আছে এগুলো সংরক্ষণের কথা বলা আছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাষ্ট্রনীতির নির্দেশমূলক মূলনীতির অংশ নয়? কোনটি ডিপিএসপির অংশ নয়? এই চারটের মধ্যে কাজের অধিকার, 6 বছর কম বয়সী শিশুদের যত্ন এবং শিক্ষার ব্যবস্থা, ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রসার ঘটানো, না নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ? তোমরা উত্তর করো। এর উত্তর হবে অপশান সি, ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রসার ঘটানো। ঠিক আছে, যদি বলে আমাদের কাজের অধিকার 6 বছর কম বয়সী শিশুদের যত্ন এবং শিক্ষার, হ্যাঁ এটার উত্তর অপশান সি হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতের সংবিধানের এটা হয়ে গেছে, সরি রিপিটেড কোশ্চেন এটা। নিম্নলিখিতগুলির মধ্যে কারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন? এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন কারা? 34 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা। এটার উত্তর কী হবে? তাড়াতাড়ি উত্তর করো তোমরা। এর উত্তর হবে অপশান সি, সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভাগুলোর নির্বাচিত ও মনোনীত সদস্যবৃন্দ এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। 1560 খ্রিস্টাব্দের পর আকবরের প্রথম ও শেষ বিজয় অভিযান কোনটি? 1560 খ্রিস্টাব্দের পর আকবরের প্রথম ও শেষ বিজয় অভিযান কোনটি? গুজরাট খানদেশ, মালওয়া মেরতা, মালওয়া আশিরগড়, না কদকাটাঙ্গ কাবুল? 35 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা। অনেকেই জানো এই উত্তরটা। এই উত্তর হবে 1535-এর সি, মালওয়া ও আশিরগড়। ঠিক আছে, এই মালওয়া এটা হচ্ছে 1560 সালে অভিযান করা হয়েছিল, 1560-এ। আর আমাদের আশিরগড় কবে? আশিরগড় হচ্ছে 1601-এ। ঠিক আছে, ডেটটা মনে রাখো, 1601-এ। এটাই হচ্ছে আশিরগড়ের এটাই হচ্ছে কি আমাদের আকবরের শেষ অভিযান আশিরগড়ের। ঠিক আছে, যদি বলে আমরা কাবুল বিজয়, আকবর কাবুল বিজয় কবে করেছিল জানা থাকলে তোমরা বলো। আকবর কাবুল বিজয় করেছিল 1581 সালে। 1581 সালে, ডেটটা মাথায় রেখো, 1581 সালে। যদি বলে কাশ্মীর অভিযান বা কাশ্মীর বিজয় কবে করেছিল, এটা গুরুত্বপূর্ণ। কাশ্মীর অভিযান করেছিল 1586 সালে। 1586 সালে। ঠিক আছে, যদি বলে সিন্ধু বিজয়, তিনি সিন্ধু বিজয় কবে করেছিলেন? তিনি সিন্ধু বিজয় করেছিলেন 1591 সালে। ঠিক আছে, 1591 সালে সিন্ধু বিজয় করেছিলেন। আর গুজরাট অভিযান বা গুজরাট বিজয় কবে করেছিলেন? 1572 সালে। ডেটগুলো মনে রেখো, গুজরাট বিজয় করেছিল 1572 সালে। পরীক্ষায় অনেকবার দিয়েছে। আর এই গুজরাট বিজয়ের পর আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। ঠিক আছে, আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন এই গুজরাট অভিযানের পর। ঠিক আছে, এই বুলন্দ দরওয়াজা এটি কোথায় অবস্থিত যদি বলা হয় তাহলে কী হবে? এই বুলন্দ দরওয়াজা এটি ফতেপুর সিকরিতে অবস্থিত, আগ্রায়। ফতেপুর সিকরি আগ্রায় অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আকবরের শাসনামলে নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি রজমনামা নামে অনুদিত হয়েছিল? কোনটি রজমনামা নামে অনুদিত হয়েছিল আকবর শাসনামলে গ্রন্থগুলির মধ্যে? উত্তর করো তোমরা। রামায়ণ, বাবরনামা, আকবরনামা না মহাভারত? তোমরা 36 নম্বর কোশ্চেনের উত্তর করো তাড়াতাড়ি। এটার উত্তর হবে অপশান ডি, মহাভারত। ঠিক আছে,
যদি বলা হয় আমাদের পঞ্চতন্ত্র, এই পঞ্চতন্ত্র হচ্ছে আমাদের বিশ্বশর্মা মানে গ্রন্থটা লিখেছিল। যদি বলা হয় পঞ্চতন্ত্র অনুবাদ কে করেছিল, এই পঞ্চতন্ত্র অনুবাদ করেছিল আবুল ফজল। ঠিক আছে, পঞ্চতন্ত্র অনুবাদ করেছিল আবুল ফজল। আর মহাভারত, এই মহাভারত কে অনুবাদ করেছিল, এই মহাভারত অনুবাদ করেছিল বাদাউনি। ঠিক আছে, এগুলি কোন ভাষায় অনুবাদ করেছিল, এই পঞ্চতন্ত্র আর হচ্ছে মহাভারত এটি অনুবাদ করেছিল পার্সি ভাষায়। ঠিক আছে, নামগুলো মনে রাখো, মানে পার্সি ভাষায় অনুবাদ করেছিল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিতগুলি যুদ্ধগুলির মধ্যে কোনটিতে শেরশাহ হুমায়ুনকে সম্পূর্ণরূপে পরাজিত করেছিল? এই শেরশাহ হুমায়ুনকে সম্পূর্ণরূপে পরাজিত করেছিল কোন যুদ্ধে? তোমরা উত্তর করার চেষ্টা করো। চৌসা, চৌনারগড় যুদ্ধ, খানুয়া না বিলগ্রাম যুদ্ধ? যদি বলে চৌসার যুদ্ধ কবে হয়েছিল? চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে। চৌসার যুদ্ধ এটা হচ্ছে শেরশাহ আর হুমায়ুনের মধ্যে হয়েছিল। ঠিক আছে, এই যুদ্ধেতে হুমায়ুন হচ্ছে গিয়ে মানে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল না, কিন্তু বিলগ্রাম বা কৌনাজি যুদ্ধ সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল 1540 সালে, যেটি হয়েছিল 1540 সালে। এই যুদ্ধের পর হুমায়ুন হচ্ছে আমাদের দিল্লি ছেড়ে পালিয়ে যায়। ঠিক আছে, যদি বলা হয় আমাদের শেরশাহ হচ্ছে গিয়ে শাসনকাল তোমরা বলো, দিল্লিতে কত অব্দি শাসনকাল তার চলছিল? 1540 সাল থেকে 1545, 5 বছর তিনি শাসনকাল করেছিল। 5 বছর তার শাসনকাল, 5 বছর। ঠিক আছে, আর শেরশাহ ইনি কালিঞ্জর অভিযানে তিনি মারা যান। ঠিক আছে, কালিঞ্জর অভিযানে তিনি হচ্ছে গিয়ে বোমা তার গায়ে লেগে তিনি মারা যায়। ঠিক আছে, বুকে পড়েছিল একদম। যদি বলে শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? পরীক্ষায় দেয় অনেকবার। শেরশাহের সমাধি সাসারামে অবস্থিত। ঠিক আছে, সাসারাম বিহারের সাসারামে অবস্থিত, মাথায় থাকবে। চলো 38 নম্বর কোশ্চেনের দিকে যাই। হুমায়ুননামা মুঘলদের জগতের এক ঝলক তুলে ধরে, এই বইটি কে লিখেছেন? এই হুমায়ুননামা বইটি কে লিখেছিলেন? জাহানারা বেগম, গুলবাদন বেগম, আবুল ফজল না নাদিরা? 38 নম্বর কোশ্চেনের উত্তর করো। এটা লিখেছিল গুলবাদন বেগম। এই গুলবাদন বেগমটা কে? এই গুলবাদন বেগম হচ্ছে হুমায়ুনের কাকার মেয়ে বা চাচার মেয়ে। ঠিক আছে, হুমায়ুনের বোন ধরতে গেলে। এই হুমায়ুননামা এটি কোন ভাষায় লেখা হয়েছিল যদি বলা হয়? এই হুমায়ুননামা এটি হচ্ছে পার্সি ভাষায় লেখা হয়। পার্সি ভাষায় এই গ্রন্থটি লেখা হয়। যদি বলে ইংলিশ ট্রান্সলেট কে করেছিল, এই গ্রন্থটির ইংলিশ ট্রান্সলেট কে করেছিল, তাহলে কী হবে? ব্যাবেজ করেছিল। মানে বেবারিজ করেছিল। ঠিক আছে, ইংলিশ ট্রান্সলেট করেছিল বেবারিজ। চলো পরের কোশ্চেন। ভারতের নিম্নলিখিত বনগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় এলাকা জুড়ে রয়েছে? মানে সবচেয়ে বড় এলাকা জুড়ে রয়েছে কোন বন? ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বন, ক্রান্তীয় আধা চিরসবুজ বন, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন না শুকনো গ্রীষ্মমণ্ডলীয় বন? তোমরা 39 নম্বর কোশ্চেনের উত্তর করো তাড়াতাড়ি। আর অবশ্যই তোমরা এই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। ঠিক আছে, এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান সি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন। ঠিক আছে, এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনকে মানে পাতা কীরকম হয় এদের দেখতে? আমরা কীভাবে বুঝবো যে এটা ক্রান্তীয় আর্দ্রপর্ণমোচী বন? এটা হচ্ছে চওড়া পাতা দেখতে হয় যায়। ঠিক আছে, এই বনের হচ্ছে চওড়া পাতা, এই গাছের চওড়া পাতা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ভারতের 38% এরিয়া জুড়ে আছে। ঠিক আছে, ভারতের প্রায় 38% এরিয়া জুড়ে কভার করে আছে। 38% মানে অনেকটাই। ঠিক আছে, এরা বার্ষিক হচ্ছে 75 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি এদের হয়। 75 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি এই মানে ক্রান্তীয় পর্ণমোচী বনের দরকার। 75 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি মানে অনেকটাই। চলো নেক্সট কোশ্চেন যাই। ভারতের প্রধানত কত প্রকারের বন দেখা যায়? ভারতের প্রধানত কত প্রকার বন দেখা যায়? 3, 5, 7 না 8? তোমরা এটা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কী হবে? ভারতে আমরা মেনলি 5 প্রকারের বন দেখতে পাই। ঠিক আছে, 5 প্রকারের বন দেখতে পাই। চলো তাহলে আমাদের আর কোশ্চেন নেই, আমাদের কোশ্চেন শেষ হয়ে গেল। আমাদের 40টাই কোশ্চেন। আর কার কতগুলো হলো 40টার মধ্যে অবশ্যই তোমরা জানিও। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের যারা টেলিগ্রাম চ্যানেলে যাদের সমস্ত ক্লাসের এখানে নোটিফিকেশন তোমরা পাবে। আর ক্লাসের পিডিএফের জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আবার তোমাদের কালকে ক্লাস আছে, অবশ্যই সকাল 8টা থেকে তোমাদের ক্লাস। ঠিক আছে, আমি রাখছি, সবাই ভালোভাবে পড়াশোনা করো। ওকে বাই সব।